সুপ্রিয় দর্শক, স্বাগত। শুরু করছি আমাদের সরাসরি আয়োজন নগর নেতা। নারায়ণগঞ্জবাসী আবারও নগরীর নেতৃত্বের ভার তুলে দিলেন ডক্টর সেলিনা হায়াৎ আইভীকে। দিনব্যাপী সুষ্ঠুভাবে ভোট হয়েছে। উৎসবমুখর, সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ ছিল ভোটের পরিবেশ। ভোটের ফলাফলে সেলিনা হায়াৎ আইভী প্রায় ৮০,০০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বলে পর্যন্ত খবর পাওয়া গেছে। তবে ভোট গণনায় সূক্ষ্ম কিছু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন। বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবেও বলা হয়েছে যে পর্দার আড়ালে কি হয়েছে সেটা তারা খতিয়ে দেখছেন। আজকে এই বিষয় নিয়ে আলাপ করব এবং নারায়ণগঞ্জের নির্বাচন কি দৃষ্টান্ত স্থাপন করলো এবং সামগ্রিকভাবে এই নির্বাচন আগামী দিনের জন্য কোনো শিক্ষা নিয়ে এসেছে কিনা সে নিয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে এই মুহূর্তে আমার সঙ্গে যোগ দিয়েছেন নিউ এজ সম্পাদক জনাব নুরুল কবির। স্বাগত আপনাকে জনাব নুরুল কবির। রয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। স্বাগত আপনাকেও। এছাড়াও আমার সঙ্গে বার্তাকক্ষ থেকে আমার সহকর্মী যোগ দেবেন আরাফাত সিদ্দিক। নারায়ণগঞ্জে সারাদিন নির্বাচন কভার করেছেন এমন সহকর্মীরা আমাদের সঙ্গে রয়েছেন, যেমন শফিক শাহিন আমাদের বিশেষ প্রতিনিধি, তিনি নারায়ণগঞ্জেই আছেন এখনও, তার সঙ্গেও আমরা কথা বলবো। এছাড়া আরও কয়েকজন অতিথি সময় আমাদের সঙ্গে যোগ দেবেন বলে আশা করছি। শুরু করছি এই নির্বাচনের পরে ভোট দেওয়ার পরে দুই প্রার্থী তাদের প্রতিক্রিয়া দিয়েছেন। তারা বলেছেন যে ফলাফল যাই হোক, ভোটের পরিবেশ সুন্দর সুষ্ঠু, এ নিয়ে তারা সন্তোষ ব্যক্ত করেছেন এবং দিনের শেষে এসে ভোট গণনা শেষে তারা যে প্রতিক্রিয়া দিয়েছেন সেটি আগে একটু শুনে আসতে চাই। দুই প্রার্থী ডক্টর সেলিনা হায়াৎ আইভী বিজয়ী এবং সাখাওয়াত হোসেন, তারা কি বললেন ভোটের ফলাফল পেয়ে? অগণতি মানুষের ভালোবাসা এবং তাদের আস্থা এবং ভালোবাসার কারণে এই বিজয় সম্ভব হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থার সহিত নারায়ণগঞ্জবাসীকে নৌকা দিয়েছিলেন, সেই নৌকার মান নারায়ণগঞ্জবাসী রাখতে পেরেছে বলে নারায়ণগঞ্জবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই বিজয় আমি উৎসর্গ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ সকল মুক্তিযোদ্ধাদের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি এবং যারা বেঁচে আছেন সমগ্র বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের প্রতি এই বিজয় উৎসর্গিত। যেখানে আমি গিয়েছি মনে হয়েছে যে সেন্টারে যদি 500 লোক উপস্থিত থেকে থাকে 400 লোকই আমার জয়ধ্বনির করছে। তো সেখানে রেজাল্টের যে অবস্থা, এতে তো বোঝা যায় যে একটা সূক্ষ্ম একটা বিষয় এখানে বিরাজ করছে। তো এই বিষয়টা আমরা পর্যালোচনার পরে আপনাদেরকে জানাবো। আমরা সর্বশেষ যে ভোটের যে চিত্রটি সেটি ইতিমধ্যে এটা জানা হয়ে গেছে সবার, যে সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীকে পেয়েছেন ১,৭৪,৬০২ ভোট, আর সাখাওয়াত হোসেন খান ধানের শীষ প্রতীক বিএনপি প্রার্থী, তিনি পেয়েছেন ৯৬,৭০০ ভোট, ব্যবধান প্রায় ৮০,০০০ আমি বলেছি। তবে সামগ্রিকভাবে ভোটের চিত্রটি তুলে ধরবার জন্য আমি বার্তাকক্ষে আমার সহকর্মী আরাফাত সিদ্দিক তাকে অনুরোধ করব। আরাফাত, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি 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 জি। আরাফাত, আপনি আমাদেরকে একটা ধারণা দিন যে রিটার্নিং অফিসার তিনি আনুষ্ঠানিক কিছু ঘোষণা দিয়েছেন কিনা? জি জি। প্রথমবারের মতো দলীয় প্রতীকে এইবার সিটি কর্পোরেশন নির্বাচন হলো নারায়ণগঞ্জে এবং এই দলীয় প্রতীকের যারা মেয়র প্রার্থী ছিলেন আপনি ইতিমধ্যে জানিয়েছেন যে নৌকা প্রতীকের সেলিনা হায়াৎ আইভী জয়ী হয়েছেন। তবে রিটার্নিং অফিসার কর্তৃক যে ফলাফলটা সেখানে সামান্য একটু আপনার ঘোষণাকৃত যে ভোটের সংখ্যা আছে একটু পার্থক্য আছে, তবে মূল ভোটের সাথে পার্থক্য নেই। সেটা হচ্ছে নৌকা প্রতীক পেয়েছে ১,৭৪,৬১১ ভোট, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের যিনি প্রার্থী ছিলেন সাখাওয়াত হোসেন খান, তিনি পেয়েছেন ৯৬,০৪৪ ভোট। আর তৃতীয় হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার প্রতীকের ১৩,৯১৪ ভোট। যেহেতু ৭ জন প্রার্থী ছিল আর যারা প্রার্থী ছিল তাদের কেউ ১,০০০-এর কোটা পার হতে পারেনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬৭৪ ভোট, এলডিপির ছাতা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪৩২ ভোট, ইসলামী ঐক্য জোটের মিনার প্রতীকের প্রার্থী ৯১০ ভোট এবং কল্যাণ পার্টির হাতঘড়ি প্রতীক ৪৮০ ভোট। ভোট বাতিল হয়েছে ৭,৯৭১টি। আর ভোটের যে সামগ্রিকভাবে ভোট পড়েছে শতকরা হার, সেটা বাংলাদেশ নির্বাচন কমিশন বলছে ৬২.৩৩।
এটা স্থানীয় নির্বাচনে বেশ কম ভোটই বলা যেতে পারে, কেননা এর আগে যে স্থানীয় নির্বাচনগুলো হয়েছে সেখানে ভোটার উপস্থিতি কম দেখলেও আমরা যে শতকরা হার নির্বাচন কমিশনে সেটা 70%-এরও উপর দেখেছি। আজকে সারাদিন মানে ভোটার উপস্থিতি থাকার পরেও এই শতকরা হারটা একটু কম মনে হয়েছে আমার কাছে। এই ফলাফলটাকে বলা হচ্ছে বেসরকারি ফলাফল, এবং ফলাফল ঘোষণা 3 দিনের মধ্যে গেজেট প্রকাশ করা হবে, এবং গেজেট প্রকাশ করলে তখন সেটাকে সরকারিভাবে ফলাফল বলা হয়। এই হলো মানে এই নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল। আরাফাত সিদ্দিক, আপনাকে ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে। জনাব নুরুল কবির, এই নির্বাচনটি কি আরেকটা সাধারণ গতানুগতিক নির্বাচনের মতোই মনে হয়েছে, নাকি সারাদিন ধরে যে উচ্ছ্বাস, যে হাইপ, শৃঙ্খলার যে পরিবেশ, উৎসবের যে পরিবেশ এবং নির্বাচন পূর্ববর্তী যেরকম সহিংসতা মুক্ত বলা চলে, আপনার কাছে কিভাবে ধরা দিয়েছে এই নির্বাচনের গোটা পরিবেশটি? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, এর আগে যে সমস্ত স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেগুলো তো ভয়ঙ্করভাবে কলুষিত এবং কলঙ্কিত ছিল। এটা এই কথা স্বীকার করতেই হবে সবাইকে যে বহুদিন পরে আমরা একটা নির্বাচন দেখলাম, যে নির্বাচন হয়ে যাওয়ার সময় শেষ হওয়া পর্যন্ত, ভোট গণনা শুরুর আগ পর্যন্ত 2 জন প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারাই নির্বাচনকে সুন্দর এবং সুষ্ঠু বলেছেন। অন্যরা কে কী মনে করলো বা বলল, তার চাইতে প্রার্থীরা যখন এই কথা বলেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা কথা আপনার রিপোর্টারের কাছ থেকে আমরা সবাই জেনেছি যে স্থানীয় নির্বাচন হিসেবে জাতীয় পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন, যেইভাবে অধিকাংশ মিডিয়া প্রতিষ্ঠান যেইভাবে এই নির্বাচনটাকে নিয়ে হাইপ তুলেছিল, সে অনুযায়ী মানুষের ভোটারের উপস্থিতি কম ছিল। এখন কেন কম ছিল কিংবা কেন কোন প্রার্থী হারলো সেটি নিয়ে যদি, আমি জানি না আপনার প্রশ্ন আছে কিনা, আমাকে জিজ্ঞেস করেন। আমি খুব বিস্মিত হয়েছি বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন এত ভোট পেয়েছেন। এর কারণ হচ্ছে যে আপনি লক্ষ্য করুন, কতগুলি ঘটনা থাকে এখন, বিশেষত আওয়ামী লীগ সরকারের অধীনে এই স্থানীয় নির্বাচনের প্রসঙ্গে। এই সিটি কর্পোরেশন নির্বাচন নারায়ণগঞ্জ, আমাদের এখন অনেকগুলো সিটি কর্পোরেশন আছে, অনেকগুলো পুরনো মিউনিসিপ্যালিটিকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হয়েছে। এইখানে যে আইভি জিতেছেন তার অনেক কতগুলি ইতিবাচক গুণ নারায়ণগঞ্জের মানুষ লক্ষ্য করেছেন বহুদিন ধরে। আপনি লক্ষ্য করুন, তার যে সাধারণত ইনকামবেন্সি ফ্যাক্টর থাকে যেগুলো প্রার্থীর বিরুদ্ধে যায়, এইখানে ঘটনাটা কি হয়েছে বা অন্য কি হতে পারত। নারায়ণগঞ্জ, বন্দর এবং সিদ্ধিরগঞ্জ, এই 3টা এলাকা নিয়ে এই অঞ্চল। সেইখানে এটা একটা ব্যবসায়িক শহর, ব্যবসায়ীরা সবসময় স্টেবিলিটি চান। নারায়ণগঞ্জের স্টেবিলিটির গত বেশ কিছু বছর ধরে নারায়ণগঞ্জের রাজনৈতিক সামাজিক স্থিতিশীলতার অন্তরায় হিসেবে কারণে কিংবা অকারণে যেই নামগুলি মানুষের মধ্যে এসছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের যে অফিশিয়াল নেতৃত্ব শামীম ওসমান এবং তার পরিবার। এটা আমি আবারও বলছি, কারণে কিংবা অকারণে, যৌক্তিকভাবে কিংবা অযৌক্তিকভাবে, এটা হলো বাস্তবতা। যে কোনো এলাকায় যেখানে প্রচুর পুঁজি বিনিয়োগের জায়গা, ব্যবসায়িক জায়গা, সেইখানে অস্থিতিশীলতার যারা কারণ, তাদেরকে কোন প্রার্থী কন্টেইন করতে পারে সেটা ভোটাররা ভীষণভাবে দেখে। আইভি এর আগের যে 5 বছর এই কর্পোরেশনের চেয়ারপারসন ছিলেন, এই সময় সমস্ত বৈরিতা, এই বৈরিতা বিএনপির দিক থেকে ছিল না। কারণ হচ্ছে গত নির্বাচনে বিএনপি মূলত প্রার্থীতা প্রত্যাহার করে আইভিকে সমর্থন করেছিলেন। তাহলে তার বিরুদ্ধে যে বৈরিতা ছিল, সেই বৈরিতা আওয়ামী লীগের যে অফিশিয়াল নেতৃত্ব তার কাছ থেকে ছিল। এইটাকে এলাকার ব্যবসায়ীরা ভয় পায়, তাদের বিশ্বাস জন্মেছে যে আইভি এটাকে কন্টেইন করতে পারেন। এক, অন্যদিকে বিএনপির যে প্রার্থী, তিনি ভীষণ নবীন, তিনি বিএনপির সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত থাকলেও এমনকি ডিস্ট্রিক্ট লেভেল বিএনপিতে তিনি কোনো চেনামুখ ছিলেন না। ফলে এটাকে বলে আননোন কোয়ান্টিটি। ওনার উপর মানুষ
ভরসা ব্যক্তি হিসেবে ভরসা করতে পারবে কি পারবে না এইটা নিয়ে একটা উদ্বেগ ছিল। সেইখানে তারা কোনো ঝুঁকির মধ্যে যেতে চান নাই। সে কারণে আমি বলছি এই ধরনের একটা নতুন মুখ, এই যে ৯৭,০০০-এর মতো ভোট পেয়েছেন, এইটা বরং বিএনপির যে মার্কা, যেইটা এই যে মার্কার যে নির্বাচন, সেইটা তাকে অনেক সহযোগিতা করেছে। দিলীপ কুমার সরকার, আপনারাও নির্বাচনের আগে নির্বাচনের পরিবেশ নিয়ে নানা ডায়লগ করেছেন এবং এই বিষয়গুলো নিয়ে সবসময় কথা বলে থাকেন। এই নির্বাচনের প্রার্থী বাছাই থেকে শুরু করে পরিবেশ গোটা নির্বাচনী, সেটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে এবং সেটার যে আউটকাম এখন দেখা যাচ্ছে, এটা নিয়েও এক ধরনের একটা উচ্ছ্বাস মানে জেনারেলি একটা উচ্ছ্বাস, যদিও বিএনপি প্রার্থীর পক্ষ থেকে কিছু অভিযোগের কথা বলা হয়েছে। আপনার কি মূল্যায়ন দিন শেষে? একটু তার আগে একটু বলে রাখি, দুঃখিত, যে আমাদের সঙ্গে আরেকটি স্টুডিওতে সারাদিন নির্বাচন দেখেছেন, কভার করে এসেছেন নারায়ণগঞ্জ থেকে, একটু পরিচয় করিয়ে দিতে চাই। রয়েছেন সৌরভ হাসান, সাংবাদিক, কালামিস্ট, দৈনিক প্রথম আলো যুগ্ম সম্পাদক। জনাব সৌরভ হাসান, আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। আমরা আসবো আপনার কাছে। ধন্যবাদ। আমরা দিলীপ কুমার সরকারকে শুনে আপনার কাছে আসছি। ধন্যবাদ। আমরা এই নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলাম এবং একই সঙ্গে যাতে এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের রায়ে যাতে একজন সৎ, যোগ্য, ভালো প্রার্থী নির্বাচিত হয়, এরকম লক্ষ্যকে সামনে রেখে আমরা কিছু কার্যক্রম পরিচালনা করেছিলাম। এর আগের বার যখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ইলেকশনের প্রথম নির্বাচন যেটা হলো 2011 সালে 30 অক্টোবর, সেই সময় আমরা দেখেছিলাম যে খুবই উত্তেজনাকর একটা পরিস্থিতি ছিল, মানুষ খুব শঙ্কার মধ্যে ছিল। কিন্তু সেই সময় নির্বাচন কমিশনের তাদের দায়িত্বশীল আচরণ, সাহসী এবং তারা কঠোর অবস্থানে থাকার কারণে নির্বাচনটা খুব ভালোভাবে হয়েছিল। পরবর্তী নির্বাচন কমিশন আসার পরে বেশ কয়েকটি সিটি কর্পোরেশন নির্বাচন প্রশংসিত হয়েছিল। এই খুলনা, বরিশাল, তারপরে সিলেট, রাজশাহী, পরবর্তীতে গাজীপুর, তারা প্রশংসা পেয়েছিল যে নির্বাচনগুলো ভালো হয়েছে। কিন্তু তারপরে আমরা দেখেছি যে অনেকগুলো নির্বাচন, জাতীয় নির্বাচন প্রশংসা পেয়েছিল কি এই কারণে যে সেখানে বিরোধী প্রার্থী, বেশিরভাগ ক্ষেত্রে বিরোধী প্রার্থী জয়ী হয়েছিলেন, সেই জন্য না, এমনিতে নির্বাচন নিয়েও অত সেরকম কোনো বিতর্ক ওঠেনি, মানুষ জেনারেলি এটা ভালো নির্বাচন। হ্যাঁ, সে কারণেই। কিন্তু পরবর্তীতে আমরা দেখি বেশ কিছু নির্বাচন, সেটা জাতীয় নির্বাচন, তারপরে 3টি সিটি কর্পোরেশন নির্বাচন, তারপরে আপনার ইউপি নির্বাচন, পৌরসভা নির্বাচন, এই নির্বাচনগুলো যেভাবে হয়েছে সেটা নিয়ে অনেক বিতর্ক আছে, মানুষ এটাকে ভালোভাবে নেয়নি। এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন যখন এবার অনুষ্ঠিত হচ্ছিল, তখন জনমনে একটা আগ্রহ ছিল যে এই নির্বাচনটা কেমন হয় আমরা দেখি। দুটি কারণে, একটা হলো যে এই কমিশনের এটা হচ্ছে শেষ নির্বাচন, আর মাঝে মাঝে মধ্যবর্তী নির্বাচনের কথা শোনা যায়, বা এর পরের যে একাদশ যে জাতীয় নির্বাচন সেটাও কাছাকাছি চলে আসছে, এই বিষয় কারণে আগ্রহটা অনেক বেশি ছিল। তা আমরা প্রথম থেকেই মানে দেখছিলাম এগুলো। 11 তারিখে আমরা একটা মানববন্ধন করেছি, আর সেখানেও নির্বাচন সংশ্লিষ্ট যারা আছে তাদের প্রতি তারা যাতে স্ব অবস্থানে থেকে যথাযথ ভূমিকা পালনের মধ্য দিয়ে নির্বাচনটাকে ভালো করে, এই প্রক্রিয়া তো আমরা দেখেছি। আমি কিন্তু জানতে পারি কি আপনার কাছে, যে প্রার্থী বাছাই থেকে শুরু করে দুটো বড় দল এখানে যে প্রার্থী বাছাই করেছে, সেখানে এক ধরনের সুচিন্তার কোনো প্রতিফলন আপনি দেখেছেন কিনা? প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমরা সুজনের পক্ষ থেকে যেটা বলি, যে সবসময় আমরা বলে থাকি যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একেবারে যে এলাকার জন্য প্রার্থী বাছাই করা হবে, সেই এলাকার ওই দলের যে সদস্যরা থাকবে, কর্মীরা থাকবে, গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের মতামতের ভিত্তিতে যেন প্রার্থী বাছাই হয়। তা নারায়ণগঞ্জের প্রেক্ষাপটটা তো একটু আলাদা। আমরা দেখলাম যে হ্যাঁ, ক্ষমতাসীন দল থেকে প্রার্থী আসলো, 3 জন প্রার্থী, তার মধ্যে সেলিনা হায়াত আইভী ছিলেন না। হয়তো সেন্ট্রাল নেতৃত্ব সেখানকার বিষয়টা জানে, আর ওখানকার রাজনীতিটা তো আমরা সকলেই জানি, সারা দেশে মোটামুটি জানা।
সেন্ট্রাল নেতৃত্ব সে কারণে পরবর্তীতে তারা একেবারে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বসে এখানে একটা গুণগত পরিবর্তন আপনি দেখেছেন দুইটা দলের মধ্যে। একদিক থেকে যদি গণতান্ত্রিক পদ্ধতির কথা বলেন, ওখানে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা হয়েছে কিনা জানি না, তো সে নামটা আসেনি, কিন্তু সেন্ট্রাল থেকেও সেটা মনে করেছে তারা, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে, যেহেতু একজন পপুলার ক্যান্ডিডেট সেলিনা হায়াৎ আইভী এবং দীর্ঘদিন থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, ওই এলাকায় উনি মোটামুটি একটা ভালো কাজ করেছেন, দীর্ঘদিন থেকে আছেন, তাকে যোগ্য মনে করেছেন এবং তাকে এনেছে। আর বিএনপির ক্ষেত্রে যেটা হয়েছে যে তারা তৈমুর আলম খন্দকার যখন আসলো না, মানে খোঁজাখুঁজির পরে পরবর্তীতে সাকত সাহেবকে এনেছে, সেজন্য নবীনতম ক্যান্ডিডেট এনেছে তার। একটু আমরা নারায়ণগঞ্জে আমার সহকর্মী আছেন শফিক শাহিন, একটু ঘুরে আসতে চাই নারায়ণগঞ্জ থেকে। শফিক শাহিন শুনতে পাচ্ছেন? শফিক শাহিন, আপনি সারাদিন নির্বাচন দেখেছেন, নির্বাচনী খবর সংগ্রহ করেছেন, সেখানকার রাতের অবস্থা এখন তো নির্জনতা নেমে এসেছে সারাদিনের কর্মক্লান্ত দিন শেষে, কিন্তু একটা জিনিস আপনি আমাদের জানাতে পারেন কিনা যে আসলে সাখাওয়াত হোসেন খান তার অভিযোগের বিষয়টা আসলে মানে কি, মানে আপনি একটু যদি আমাদেরকে বিস্তারিত বলেন। দেখুন, দুইটা চিত্র এখন নারায়ণগঞ্জ শহরে সন্ধ্যার পর থেকেই যখন আইবি শিবিরে একের পর এক নির্বাচনের রেজাল্ট ঘোষণা করা হচ্ছিল, বিজয়ের খবর আসছিল, তখন আইবি শিবিরে উল্লাসে ফেটে পড়ে আইবির নেতাকর্মী এবং সমর্থকরা, এবং আইবি সেই দুপুর থেকে বাসায় অবস্থান করছিলেন, তার বাসভবনে অবস্থান করছিলেন। 9:30টার দিকে তিনি তার যে বাসভবনের নিচে তিনি নেমে আসেন বাসভবন থেকে, তখন দলীয় নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়ে। তখনই যখন একের পর এক রেজাল্ট আসছিল, বিজয়ের রেজাল্ট, এবং তিনি যখন এসছেন তখন অনেকটাই নেতাকর্মীরা নিশ্চিত হয়ে গিয়েছেন যে আইবি এগিয়ে আছেন, এবং তিনি তখন দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলেন। রাত্রে 10টার দিকে তিনি গণমাধ্যমের সাথে তার প্রতিক্রিয়া জানান। তিনি বলেন যে এই বিজয় জনগণের বিজয়, এই বিজয় নৌকা মার্কার বিজয়, এবং এই বিজয় উন্নয়নের বিজয়। নারায়ণগঞ্জবাসী নৌকাকে সম্মানিত করেছে। আর অন্যদিকে যখন সময় গড়াচ্ছিল ততই কিন্তু সাখাওয়াত শিবিরে হতাশা নেমে আসে। আমরা রাত্রে 9টার পর থেকে আসলে সাখাওয়াতের কোনো নেতাকর্মী বা সমর্থক কে আমরা কিন্তু রাস্তায় দেখিনি। বা আরেকটি চিত্র আমি আপনাকে জানিয়ে রাখি, সেটি হলো যে এখানে যারা কাউন্সিলর প্রার্থী আছে, যারা বিজয়ী হয়েছে, তাদের নেতাকর্মীরা কিন্তু এখনও রাস্তায় রাস্তায় স্ব নেতার পক্ষে স্লোগান দিচ্ছে। আর যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলেন, তাহলে বলা যায় যে 3 ভাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছিল। একটি হলো নির্বাচনের পূর্বে, আরেকটা হলো নির্বাচনকালীন সময়ে, এবং নির্বাচন পরবর্তী রেজাল্ট ঘোষণার পরে যাতে আইনশৃঙ্খলার কোনো অবনতি না হয়, সেদিকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়ে আছে। শফিক শাহিন, আপনি আছেন অনেক রাত পর্যন্ত নারায়ণগঞ্জে অবস্থান করছেন, প্রয়োজনে আপনার কাছে আবারও আসবো। একটু কথা বলতে চাই জনাব সৌরভ হাসান আপনার সঙ্গে। সৌরভ হাসান শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আপনিও সারাদিনই নারায়ণগঞ্জে ছিলেন, নির্বাচন দেখেছেন, এবং সারাদিনের যে আমরা যে আলোচনা শুনেছি সবাই খুব উচ্ছ্বসিত ছিল, এবং একটি সুন্দর শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশ, প্রার্থীদের মধ্যেও সেই উচ্ছ্বাসটা দেখেছি, কেন্দ্রীয়ভাবেও সেই মতামত দেওয়া হয়েছে। কিন্তু যখন আপনি ফিরে আসলেন, আপনি কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জ থেকে এসেছেন, যখন ফিরে আসেন তখনকার মুডটা কী ছিল? কারণ একজন প্রার্থী, তারা নির্বাচন দুজনেই বলেছেন যে নির্বাচনের ফলাফল যাই হোক তারা সেটা করবেন, মেনে নেবেন, তবে লেভেল প্লেইং ফিল্ড ছিল না বলে আগে থেকে কিছুটা অভিযোগ করেছেন, শঙ্কা ব্যক্ত করেছেন বিএনপি প্রার্থী। এখন ফলাফল আসার পরে তার যে প্রতিক্রিয়া, এই বিষয় নিয়ে আপনার কি ব্যাখ্যা বা মূল্যায়ন? নারায়ণগঞ্জ নির্বাচনের তফসিল ঘোষণার পর যখন প্রার্থীরা নিজ নিজ পক্ষে প্রচার শুরু করলেন, এবং পরবর্তীকালে ভোট গ্রহণ এবং ফলাফল পর্যন্ত যে পরিবেশ ছিল সেটি খুবই শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ, এবং নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের যে আস্থা সেটার প্রতিফলন ঘটেছে। এবং প্রার্থীরাও কিন্তু এই অভিযোগ করেনি যে নির্বাচনে অনিয়ম হয়েছে, ব্যাপক কারচুপি হয়েছে, অথবা কোনো অঘটন ঘটেছে। যেটি হয়েছে, নির্বাচনে ফলাফল যখন এগিয়ে যাচ্ছিল, তখন
স্বাভাবিকভাবে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যিনি পরাজিত হন তার একটা ক্ষোভ থাকে এবং তিনি বলেছেন যে সূক্ষ্ম কিছু একটা হয়েছে, অর্থাৎ কি হয়েছে সেটি জানেন না এবং তারা হয়তো বিশ্লেষণ করতে পারেন। আর যে নারায়ণগঞ্জে আজকের ঘটনা না, এই পুরো নির্বাচনটি আমাদের রাজনৈতিক নেতৃত্বের জন্য অনেক কিছু শিক্ষণীয় আছে। সেটি হচ্ছে যে ভালো প্রার্থী দিলে ভালো নির্বাচন হয়। সেটি আমি বলবো যে দুই দলকেই ধন্যবাদ পেতে পারে যে আওয়ামী লীগ এবং বিএনপি প্রধান দুই দল, তারা সজ্জন এবং যাদের সম্পর্কে কোনো বদনাম নেই এই ধরনের দুইজন প্রার্থীকে দিয়েছেন। একজন অভিজ্ঞ আর একজন হয়তো অভিজ্ঞতা কম, সেটি অন্য বিষয়। কিন্তু এই যে সজ্জন একজন ভালো মানুষকে প্রার্থী দিয়েও জিতিয়ে আনা যায় বা জেতার সম্ভাবনা আছে, এই রাজনৈতিক নেতৃত্বের এই বোধোদয় বা এই ভাবনাটি যদি আমাদের অন্যান্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে থাকতো, প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে থাকতো, সেটি কিন্তু এই নির্বাচনী সংস্কৃতিটাই পাল্টে দিতে পারত। মনে করি যে নারায়ণগঞ্জে যে কোনো নির্বাচনে জয় পরাজয় আছে, কিন্তু এখানে জয়ী হয়েছে ভোটার। অর্থাৎ নির্বাচন হচ্ছে যে প্রার্থী বা নেতৃত্ব বাছাইয়ের যে প্রক্রিয়া, সেখানে এটি পুরোপুরি অনুসরণ করা হয়েছে। এবং এই নির্বাচন, যেমন বর্তমান নির্বাচন কমিশন যেটি কৃতিত্ব নিতে চেয়েছে এবং তারা নারায়ণগঞ্জে একটি ভালো নির্বাচন করেছে, এটিও ঠিক। কিন্তু আগের নির্বাচনগুলো কেন ভালো হলো না? এই নির্বাচনে এটাও প্রমাণিত হলো যে যদি নির্বাচন কমিশন চায়, যদি সরকার চায় এবং যদি প্রার্থীরা চায়, প্রশাসন চায়, তাহলে যে কোনো যতই প্রতিকূল অবস্থা থাকুক, যতই সংখ্যা থাকুক, ভালো নির্বাচন করা সম্ভব। সোহরাব হোসেন, সেক্ষেত্রে আপনার কৃতিত্বটা কাকে দিবেন? মূল কৃতিত্ব কার এখানে? ভালো প্রার্থী, নাকি রাজনৈতিক সিদ্ধান্তের দূরদর্শিতা, নাকি প্রশাসন, ইলেকশন কমিশন, নাকি এলাকার জনগণ? কাকে কৃতিত্বটা বেশি দেবেন? সবটা মিলেই। তা প্রথমত হচ্ছে যেহেতু ভোটের প্রধান নিয়ামক হচ্ছে জনগণ, আমি প্রথম দেব জনগণকে। তারপর সেই জনগণ যাদের ভোট দিবেন সেই প্রার্থীকে বাছাই করেছে যে রাজনৈতিক নেতৃত্ব, সেই রাজনৈতিক নেতৃত্বেরও এই ধন্যবাদ বা প্রশংসা পাওয়ার দাবিদার। এবং এই নির্বাচনে অন্তত আগেরগুলো যাই ঘটুক না কেন, এখানে কিন্তু প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোটামুটি নিরপেক্ষ ভূমিকা পালন করেছে বলে বিভিন্ন গণমাধ্যম এবং নির্বাচনী পর্যবেক্ষক, আমার একাধিক নির্বাচনী পর্যবেক্ষকের সাথে কথা হয়েছে, তারা বিভিন্ন কেন্দ্রে ঘুরেছেন, দেখেছেন এবং কোনো রকম নির্বাচনের ভোট গ্রহণের আগে বা পরে কোনো রকম অনিয়ম তারা দেখেননি। আমরা আমাদের সঙ্গে স্টুডিও 2-তে যোগ দিয়েছেন আমার আরেকজন সহকর্মী, সিনিয়র রিপোর্টার আমাদের হাসান মাহমুদ। তিনিও সারাদিন নির্বাচনে ছিলেন, খবর সংগ্রহ করেছেন এর আগের রাত থেকেই। হাসান মাহমুদ, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হাসান মাহমুদ, আপনার অভিজ্ঞতার কথা একটু শুনতে চাই। সারাদিন ধরে নির্বাচন কভার করেছেন এবং সন্ধ্যার পরে আপনি ঢাকায় ফিরেছেন। একটু বলুন আপনার অভিজ্ঞতা, কেমন দেখেছেন? কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছেন, আপনি কথা বলেছেন ভোটারদের সঙ্গে। গতকাল রাত থেকেই আসলে আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রধানত অংশ নিই। এর আগেও আমি গিয়েছি। মোটামুটি এই নির্বাচন শুরুর তফসিল ঘোষণার পরেই নির্বাচনী প্রচারণার সময় আমি ছিলাম এবং এই নারায়ণগঞ্জ নির্বাচনে যেই পার্থক্যটি আমি আসলে বিগত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন যে উত্তর এবং দক্ষিণ হয়েছিল, সেই দুটি নির্বাচনে আমি কভার করেছি এবং সেই দুটি নির্বাচনের মধ্যে আর আজকের নির্বাচনের মধ্যে, অর্থাৎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্যে আমি আসলে খুব বড় ধরনের এক ধরনের পার্থক্য দেখতে পেয়েছি। সেটি আসলে আমার কাছে সবচেয়ে বেশি প্রকট হয়ে উঠেছে। গতকাল রাতের কথা যদি আমি বলি, গতকাল রাতে যখন আমরা নির্বাচনের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থান করছিলাম, তখন আমরা দেখতে পেয়েছি যে নির্বাচনের আগের রাতটিকে আমরা বিগত সময়গুলোতে এক ধরনের ভীতিকর বা এক ধরনের ভয়ঙ্কর সময় হিসেবে আমরা দেখতে পেয়েছি ইতিপূর্বে। কিন্তু গতকালকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের রাতে আমরা ঘুরেছি এবং আমরা সড়কে ছিলাম, অর্থাৎ সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়ক, 27টি ওয়ার্ড সেখানে রয়েছে এবং বিভিন্ন ওয়ার্ডেও আমরা গিয়েছি এবং ওয়ার্ডে যাওয়ার চেষ্টা করেছি বিভিন্ন ওয়ার্ডে। এবং সেখানে আমরা দেখেছি যে মোটামুটি ভীতিকর যে পরিস্থিতিটা ইতিপূর্বে ছিল, সেই ভীতিকর পরিস্থিতিটা নিয়ে এটি একটি উল্লেখযোগ্য মনে হয়েছে আমার কাছে যে সেখানে শান্তিপূর্ণ একটা পরিবেশ ছিল এবং নির্বিঘ্নে আমার কাছে মনে হয়েছে সবাই ভোট দেবে বা অনেক উৎসুক ভোটারকেও কিন্তু আমরা ওই গভীর রাতে কিন্তু দেখেছি নির্বাচনের আশেপাশে। পাশাপাশি আজকের
আজকে সকালবেলার যে ঘটনা সেটিও আমরা দেখেছি যে সকালে খুব সুন্দরভাবে এবং উৎসবমুখর পরিবেশে নৌকা প্রার্থী এবং ধানের শীষের যেই সমর্থকরা তারা পাশাপাশি অবস্থান করছিলেন ভোট কেন্দ্রের বাইরে। সব মিলিয়ে এই উৎসবমুখরতাটা আমার কাছে অন্য নির্বাচনের চেয়ে একটু ব্যতিক্রম মনে হয়েছে। ওকে, আমরা একটা নির্বাচন নিয়ে এর আগে ইলেকশন কমিশন নিয়ে নানা ধরনের আলোচনা হয়েছে, কিন্তু এই নির্বাচনটি কেমন হয়েছে সে বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন প্রধান নির্বাচন কমিশন, একটু শুনবো। মূলত প্রার্থী এবং তাদের সমর্থকরা যদি সহযোগিতা করেন তাহলে এই নির্বাচন শান্তিপূর্ণ হয়। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম বিদেশের নির্বাচনে এত পুলিশ পালিশ লাগে না। আমাদের দেশেও এখন কিন্তু দেখা যাচ্ছে যদি রাজনৈতিক দল, প্রার্থীরা এবং তাদের সমর্থক সবাই যদি শান্তিপূর্ণ নির্বাচন চান এবং কেউ যদি শান্তি ভঙ্গ না করেন তাহলে অশান্তি হওয়ার কোনো কারণ দেখি না। জনগণ যাকে ভোট দিবে সেই জিতবে, এটা নিয়ে যদি আমি ধরেই নিই যে আমি জিতব তাহলে তো হলো না। জনগণ যাকে ভোট দিবে তিনিই জিতবেন। তার জনগণের রায়টাকে যদি আমরা মেনে নেই তাহলে তার কোনো সমস্যা থাকে না। তো আমি আশা করব যে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে, এখনও বাকি আছে, রাত্রি বাকি আছে, এবং আমরা এখন আসার আগে আমি রিটার্নিং অফিসার, ডেপুটি কমিশনার, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সবার সাথে কথা বলে এসেছি। তারা যেন তীক্ষ্ণ দৃষ্টি রাখেন এবং কোনো রকম শিথিলতা না প্রদর্শন করে কেউ, যাতে করে জি কবির ভাই, সিসির বক্তব্যটি ছিল দিনের বেলায়, ভোট শেষ হওয়ার পরে উনি প্রতিক্রিয়া দিয়েছেন ফলাফল নিয়ে, পরিবেশ রক্ষা করার কথা বলেছেন। কি মনে হয় যে নির্বাচন কমিশন নিয়ে তো তার সমালোচনা এবং এই কমিশন নিয়েও সমালোচনা আছে, কিন্তু নির্বাচন কমিশনকে কতটুকু মানে আমরা রেসপন্সিবল মনে করব যদি আদার অ্যাপারেটাসগুলো ইনক্লুডিং গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, স্থানীয় প্রার্থী সব কিছু মিলিয়ে যদি কন্ডিসিভ না হয় তাহলে একটা নির্বাচন কমিশন আসলে কতটা সাকসেসফুলি নির্বাচন পরিচালনা করতে পারে? প্রথম কথা হচ্ছে ওনার কথাগুলি আমার খুব অদ্ভুত একটা কথা মনে হলো। এ কথা তো সত্যি, এটা তো ইউনিভার্সাল সত্য যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যদি গণ্ডগোল করতে না চান তাহলে তো গণ্ডগোল হওয়ার কোনো কারণ নাই। কারণ সাধারণ জনগণ, ভোটাররা গণ্ডগোল চান না। তারা একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে তাদের অধিকার যে ভোট দেওয়ার, তাদের নেতা বা নেত্রী কিংবা প্রতিনিধি নির্বাচন করবার সেই পরিস্থিতি চান। বাস্তব হচ্ছে এই ঘটনাটা ঘটে না বলেই সেইটা যে এটাকে নিয়ন্ত্রণ করবার জন্য নানান ধরনের প্রতিষ্ঠান দরকার পড়ে। দেখুন, বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের 126 ধারায় নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, বাংলাদেশের সংবিধানে, বহু দেশের সংবিধানে সেই ক্ষমতা নাই। কি বলা হচ্ছে? নির্বাচনের সময় এন্টার নির্বাহী বিভাগ অর্থাৎ সরকারের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে সরকারি কর্মকর্তা তারা নির্বাচন কমিশন যেভাবে সহযোগিতা চান সেই সহযোগিতা দিতে তারা বাধ্য। তাহলে উনি আজকে যে এই কথা বলছেন যে নারায়ণগঞ্জে নির্বাচনটা ভালো হয়েছে, তো অন্য নির্বাচনগুলো ভালো যে হলো না সেইখানে তাহলে সেই কথা তো উনি বলেন নাই। আজকে বলছেন যে যদি তারা সহযোগিতা করে তাহলে তার উচিত হচ্ছে নৈতিক কর্তব্য বলা কারা অসহযোগিতা করেছিল, কোন নির্বাচনে কারা অসহযোগিতা করেছিল। এই নির্বাচন কমিশনকে যে কোনো নাগরিক যারা বাংলাদেশের রাষ্ট্রের রাজনীতির সমাজের গণতন্ত্র চান তাদেরকে ভীষণ অপছন্দ করে। কারণ কি? কারণ হচ্ছে তারা যখন সরকারি দলের লোকেরা নির্বাচনে, ওই যে তিনি বলেছেন খুব ইঙ্গিতে, কিন্তু তার ইঙ্গিতে বলবার দরকার কি? তার একটা কনস্টিটিউশনাল বডি, এবং আজকে এতদিন পরে বলছেন কেন? তাদের কাছে তো অভিযোগ গিয়েছিল। অভিযোগ যাওয়ার সময় তারা কি বলেছে হাইকোর্টে যান। এই কথা বলার পর অর্থাৎ তারা তাদের যে নির্বাচনী অভিযোগ যে নিষ্পত্তি করবার এখতিয়ার এবং দায় এবং দায়িত্ব তাদের, সেই কথা না বলে বলছে হাইকোর্টে যান। সেই কারণে তাদেরকে কোর্ট কন্টেম্প্ট করেছে এবং সেই জন্য তারা মাফ চেয়েছে। তারা কোর্টের কাছে মাফ চেয়েছে, এখনও পর্যন্ত জনগণের কাছে মাফ চায় নাই। তারা যে ওই ভোটগুলি দিবার ক্ষেত্রে সরকারি প্রার্থীরা যেভাবে চেয়েছে সেভাবে নির্বাচন করেছে, বিরোধী দলীয় প্রার্থীদেরকে তারা তাদের আইনগত অধিকার এবং তাদের দায়িত্ব যেটা ছিল বাস্তবায়ন করতে পারেনি, তার জন্য এই কমিশনটা এখনও মাফ চায় নাই। আজকের নারায়ণগঞ্জে 2 প্রার্থী 2 দল এরা চেয়েছে, সেই কারণে ভালো হয়েছে। এখানে তাদের কি কৃতিত্ব আছে? 1 নম্বর। 2 নম্বর একটা বিষয় হচ্ছে, আপনি লক্ষ্য করুন, ভোটাররা বাংলাদেশের মানুষ অত্যন্ত রাজনীতি সচেতন। আমি আবারও বলছি, নারায়ণগঞ্জের এইখানে ভোটারদের এই নারায়ণগঞ্জে কোনো যদি সিগনিফিকেন্স আদৌ থেকে থাকে সেইটা হচ্ছে আপনি লক্ষ্য করুন, যেহেতু স্থানীয় নির্বাচন কোনো সরকার পরিবর্তন করে না,
যেহেতু এলাকার লোকজন তাদের এলাকায় উন্নয়ন চান, তাদের রাস্তাঘাট ভালো হোক, তাদের হলো এমন কেউ প্রতিনিধি থাক যে চুরি বদমাইশি গুন্ডামি করবে না, এরকম লোক চায়। আর হচ্ছে তারা কি হলে উন্নয়নটা হবে সেটা চায়। এই যে গত নির্বাচনগুলিতে সিটি কর্পোরেশনের আগে ওই যে 4-5টা নির্বাচনের কথা বলেছেন, গাজীপুর সহ যেখানে যেখানে সরকারি দলের বাইরের লোকেরা নির্বাচিত হয়েছে, সেই নির্বাচিত মেয়রদের কমিশনারদের কি অবস্থা কি আজকে? তারা কেউ জেলে অথবা কাউকে বরখাস্ত করা হয়েছে, এবং যদি বা যাদেরকে করা হয় না এই সরকার তাদেরকে ফান্ড দেয় না, উন্নয়ন করতে পারে না। এটা হচ্ছে সরকারের নীতি। নারায়ণগঞ্জের লোকেরা বুঝতে পেরেছে। প্রথম কথা আমি আগেই বলেছি, আইভি অনেক জনপ্রিয়, তার বিরুদ্ধে চুরি বাটপাড়ির কোনো অভিযোগ নেই। তার হচ্ছে প্লাস পয়েন্ট হচ্ছে একটা যেটাকে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে পরিচিত, তাকে কন্টেইন করার ওনার সামর্থ্য আছে, সেটা যে মানুষ দেখেছে। তদুপরি আইভি ছাড়া অন্য কেউ পাশ করলে এই এলাকার যে উন্নয়ন যেটা আইভি করেছেন সেটা থেমে যাবে না। সরকার যে ফান্ডস বন্ধ করে দিবে না এটার কোনো গ্যারান্টি নাই। কিংবা উনি বিরোধী দলের কেউ হইলেও উনি যে জেলে যাবেন না, উনি আবার বরখাস্ত হবেন না, যেগুলি এতদিন ধরে দেখা যাচ্ছে। মানুষ এই ঝুঁকি নিতে রাজি না। মানুষ তার এলাকার উন্নয়ন চায়, কারণ এটার মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে না, সরকার পরিবর্তনের নির্বাচন না। সুতরাং একদিকে তারা একটা যোগ্য প্রার্থী পেয়েছে, অন্যদিকে নতুন লোক, তার উপর তার ওই রকম পরীক্ষিত অবস্থা নাই যে এই সন্ত্রাসকে কন্টেইন করতে পারবে কিনা। তৃতীয়ত হচ্ছে আপনার উন্নয়ন ব্যাহত হবে, ওই ঝুঁকি মানুষ নেয় না। মানুষ খুব বুদ্ধিমান। জনাব সোহরাব হাসান শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি জনাব সোহরাব হাসান, তো আপনার মনে কি হয় যে আমরা তো গতানুগতিক অনেক নির্বাচন দেখে দেখে এক ধরনের অভিজ্ঞতা আমাদের হয়েই গেছে। ভালো নির্বাচন এক ধরনের আকাঙ্ক্ষা প্রত্যাশা জায়গায়, এই নির্বাচনটি যখন আমরা দেখলাম, প্রত্যক্ষ করলাম, তখন এটাকে একটা মডেল হিসাবে ধারণ করে সামনের দিনে কি একটা শুভ সূচনা হয়েছে, এরকম কি মনে করা হয়, এরকম কি মনে করা যায়? আসলে আমরা তো সব কিছু দৃষ্টান্ত স্থাপন করতে চাই, যে কারণে প্রধান নির্বাচন কমিশনার যেটা বললেন যে এই নির্বাচনটি অনুকরণীয় হয়ে থাকবে, তো আগেরগুলো হলো না কেন? যেটা বন্ধু নুরুল কবির যে প্রশ্ন তুলেছেন, আমিও একই প্রশ্ন তুলি। আমরা দৃষ্টান্ত স্থাপন করে নারায়ণগঞ্জে ভালো হবে, অন্য জায়গায় খারাপ হবে, এটা চাই না। নির্বাচনী যে ব্যবস্থা, তার প্রতি জনগণের যে আস্থা, জনগণ যে আস্থা হারিয়ে ফেলছিল, সেটি হয়তো নারায়ণগঞ্জ এই সিটি নির্বাচন কিছুটা আস্থা পুনরুদ্ধার করবে বা আস্থা ফিরিয়ে আনতে পারবে। কিন্তু পরবর্তী প্রতিটি নির্বাচন, প্রতিটি এলাকার স্থানীয় রাজনীতি, স্থানীয় প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকার উপর, এবং একই সঙ্গে নির্বাচন কমিশন, তাদের ভূমিকার উপরে নির্ভর করবে পরবর্তী নির্বাচনগুলো। সেক্ষেত্রে নারায়ণগঞ্জ নির্বাচন কমিশন একটি কী বলে মৃদু আলো আমরা দেখতে পাই, কিন্তু এর মাধ্যমে পুরো দেশের রাজনীতি বা নির্বাচনী সংস্কৃতি বদলে যাবে সেই আশা করা যায় না। যে বিষয়টা হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব যদি এটি অনুধাবন করে নারায়ণগঞ্জ থেকে, সেটি আওয়ামী লীগের জন্য, বিএনপির জন্য এবং অন্য দলের জন্য, সেখানে কিন্তু একেবারেই তরুণ প্রার্থীও জিতেছেন। সংরক্ষিত মহিলা আসনে একজন নারী প্রার্থী, যিনি এখনও ছাত্র, মানে শিক্ষায়তন অতিক্রম করেননি, এই ধরনের এবং সাহসী বা বক্তব্য তার কাছ থেকে, এবং তিনি সেই এলাকার মানুষের কাছে গিয়েছেন। সেখানে আরেকজন কাউন্সিলর প্রার্থী দেখেছি যে তিনি এবার কাউন্সিলর ছিলেন, 5 বছর ছিলেন, এবং তারপর মানুষের জন্য, এবং তিনি বলছেন যে আমার তো অন্য সেবাটাই হচ্ছে, আমি এটা ব্রত হিসাবে নিয়েছি, আমার অন্য কোনো পেশা নেই। এখন রাজনৈতিক দলগুলো কাকে মনোনয়ন দেবে এটি একটি বিষয়, যেটি নারায়ণগঞ্জে অনেক ক্ষেত্রে আমরা কতিপয় কাউন্সিলর প্রার্থী এবং বিশেষ করে 2 মেয়র প্রার্থীর ক্ষেত্রে দেখেছি যে এদের প্রতি আস্থা আছে। এমনকি যে প্রার্থী পরাজিত হয়েছেন, জয়ী হতে পারেননি, তারও কিন্তু নারায়ণগঞ্জে তার ভাবমূর্তি, তার সম্পর্কে মানুষের যে ধারণা, সেটি কিন্তু খুবই ভালো ধারণা। এমনকি আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের যারা নেতাকর্মী, তারাও বিএনপি এই প্রার্থীর সম্পর্কে কোনো নেতিবাচক কথা বলেন, আর যেটি হচ্ছে জাতীয় রাজনীতি সম্পর্কে বলেছে। এবং সেখানে আইবির যেটি নুরুল কবির বললেন যে তার অনেকগুলো প্লাস পয়েন্ট ছিল। তিনি প্রায় 13 বছর
পৌরসভা এবং সিটি কর্পোরেশন পরিচালনা করেছেন এবং সেখানে তার নামে কোনো বদনাম নেই এবং তিনি কাজ করেছেন। বিশেষ করে যেটি আমরা দেখেছি যে সাধারণ মানুষ, একেবারেই শ্রমজীবী, শ্রমিক, নৌকার মাঝি, অটো চালক, রিক্সা চালক, এদের কিন্তু প্রচুর পরিমাণে মানে এদের বলা যায় যে অনেক অনেক বেশি সমর্থন তিনি পেয়েছেন। ধন্যবাদ। ভোট পেয়েছেন। জি, সরব হাসান, আসবো আপনার কাছে। দিলীপ কুমার সরকার, নির্বাচন কমিশন নিয়ে যে প্রসঙ্গটি এসছে, এই নির্বাচন মানে বিদায়কালে তারা একটা অ্যাটলিস্ট শেষ মুহূর্তে একটা পথ নির্দেশকে দিয়ে যেতে পারছেন কিনা? নতুন রিকনস্টিটিউটেড ইলেকশন কমিশন যারা আসবে তারা এখান থেকে একটা ভালো জার্নি শুরু করতে পারবে, এরকম আশা কি করা যায়? প্রথমত হতে পারে এরকম যে এই আমরাও যেটা আগে থেকে বলে আসছিলাম এভাবে, যে তারা শুরু করেছিলেন ভালোভাবে, মাঝখানে অনেক বদনাম কুড়িয়েছেন। নুরুল কবির ভাই বলেছেন যে এখানে যে ক্ষমতাগুলো তাদেরকে দেয়া ছিল নির্বাচনকালীন সময়ে সরকার, মানে তারা যেরকম, কিন্তু আমাদের যে বিদ্যমান বাস্তবতা, এই ক্ষমতা পুরোপুরি এক্সারসাইজ করার মতো সামর্থ্য এই বিদ্যমান বাস্তবতায় থাকে, এটা কি মনে হয় না? এটা যদি রাজনৈতিক সংস্কার বা রাজনৈতিক মানে একটা নির্বাচনের সাথে তো মানে অনেকেই সংশ্লিষ্ট থাকেন। এখানে মূল দায়িত্বটা যেমন নির্বাচন কমিশনের, তারা যে এই কেউ আচরণবিধি ভঙ্গ করলে বা কোনো ব্যত্যয় ঘটালে তারা যে এটা মানবেন না, তারা অ্যাকশানে যাবেন, তাদের কথাবার্তায়, তাদের বডি ল্যাঙ্গুয়েজে এটা প্রথমে আনতে হবে, দৃশ্যমান করতে হবে মানুষের কাছে। এটা হলে তখন এটার সাথে সংশ্লিষ্ট যারা থাকে তারাও সতর্ক হয়। কিন্তু অতীতে আমরা দেখিনি, ধরেন আমরা যদি ইউপি নির্বাচনের কথা দেখি, ইউপি নির্বাচন প্রথম ধাপের যেটা শুরু হবে তার আগের দিন চিফ ইলেকশন কমিশনার বললেন যে এই নির্বাচনের সাথে যারা আছেন তারা তো আমাদের কথা শোনেন না, আমাদের নিয়ন্ত্রণে নেই, তারা ওই প্রশাসনের কথা শোনেন। এটা তো ভুল মেসেজ। বরং তাকে বলতে হতো যে এই দায় দায়িত্ব যেহেতু আমাদের, কেউ যদি কোনো ব্যত্যয় ঘটায় আমরা কিন্তু মানব না, তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। তখন একটা মেসেজ চলে যেত। তো যাই হোক, হতে পারে যে তাদের অতীতে যে বদনামগুলো হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে শেষ নির্বাচন সরাসরি জনগণের ভোটে 28 তারিখে একটা আছে, সেটা নির্বাচক মণ্ডলীর দ্বারা, তারা হয়তো বা চেয়েছেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে তাদের ইয়েটা পুনরায়, অথবা এমনও হতে পারে যে এখানে যেহেতু ক্ষমতাসীন রাজনৈতিক দল তারা ভালো ক্যান্ডিডেট সেট করেছেন, তাদেরও নিশ্চয়ই ইনফরমেশন আছে, গোয়েন্দা সংস্থাগুলো ইনফরমেশন, যে যদি ফেয়ার ইলেকশন হয় আমার ক্যান্ডিডেট খুব ভালোভাবেই পার হয়ে আসবে। তো সে কারণেই তারাও হস্তক্ষেপ করেননি যে এই নির্বাচনটা কোনোভাবে হোক। হ্যাঁ, তবে যেভাবেই হোক, যে কোনো কারণে হোক, যেভাবে নির্বাচনটা হলো এটাকে অনেকে মডেল হিসাবে বিবেচনা করছেন, যদিও এনারা ফেব্রুয়ারির পর থাকছেন না। এরপর আবার নতুন নির্বাচন কমিশন আসবে, তারা কেমন আসবে, তারা সাহসী ব্যক্তিরা আসবে। আপনি যে প্রশ্নটা করেছেন, যেটা উনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর দিয়েছেন উদাহরণ সহ, আমি একটু যুক্ত করতে চাই। বিদ্যমান বাস্তবতায় নির্বাচন কমিশন কি করতে পারেন না পারেন নিয়ে আপনার প্রশ্ন হচ্ছে। দেখুন, নির্বাচন কমিশন একটা অনেক বড় ব্যাপার, এটা কনস্টিটিউশনাল বডি। একটা রাষ্ট্র কতটা গণতন্ত্রায়ন হবে, গণতন্ত্রায়নের জন্য নির্বাচনই একমাত্র জিনিস না, বাট নির্বাচনের প্রথম ধাপ। নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না। সেইখানে তার যদি কোনো অসুবিধা থাকে, ওই সমস্ত লোকদের নিয়ে নির্বাচন কমিশন গঠিত হওয়া উচিত, যে আমার উপর রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে দায় দায়িত্ব পালন করতে আমি অক্ষম, কারণ প্রশাসন বা প্রশাসনের বাইরে সরকারি দল কিংবা বিরোধী দল তারা এমন অবস্থা তৈরি করছে যে আমার দায় দায়িত্ব আমি পালন করতে পারার মতন পরিস্থিতি নাই। আপনার যে কথা বিদ্যমান অবস্থায়, সেই ক্ষেত্রে আমি পদত্যাগ করলাম। ওকে, এইটা তো তারা কেউ করেন না। কিন্তু কি বলেছেন যে আমাদের কথা শোনে না। কথা শোনে না এই কথা বলার আগে পদত্যাগ করা তাদের দায়িত্ব ছিল, সেই অপশন তাদের হাতে আছে। আমরা একটু বার্তাকক্ষে যাব। আরাফাত সিদ্দিক কি আছেন আমাদের সঙ্গে? জি আছে। আরাফাত সিদ্দিক, এটা একটু রেলেভেন্ট আলোচনা, সে কারণে আপনার মতামত, আপনারা খবর সংগ্রহ করেন, নির্বাচন কমিশনে সবসময় যান, এই কমিশনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আপনার অনেকদিন ধরেই আছে। আমরা যে আলোচনাগুলো করছিলাম আপনি শুনেছেন, এই নির্বাচন কমিশন তাদের যে দেয় ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা, সাংবিধানিক ক্ষমতা, সেটা
প্রয়োগ করার ক্ষেত্রে কি অসুবিধা আপনি দেখেছেন, বা তাদের সঙ্গে কাজ করতে গিয়ে কোন জায়গার মধ্যে মনে হয়েছে যে তারা সবল বা দুর্বল? জি, যে বিষয়টা নিয়ে আলাপ হচ্ছিল যে আজকে যেমন নির্বাচন কমিশন বলেছেন যে ভালো মেজারমেন্ট নেওয়া হয়েছিল, সব পক্ষ সহযোগিতা করেছেন, এ কারণে নির্বাচনটা ভালো হয়েছে। তো আমি আজকে প্রধান নির্বাচন কমিশনের সেই ব্রিফিংয়ে ছিলাম, সেখানে আমি তাকে প্রশ্ন করেছিলাম যে এর আগের যে নির্বাচনগুলো হয়েছে, স্থানীয় সরকারের নির্বাচনগুলো হয়েছে, সেগুলোতেও আপনি বা আপনার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল সব ধরনের সর্বোচ্চ ভালো নির্বাচন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারপরে আমরা ফলাফল দেখেছি যে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা, ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্র বন্ধ করার ব্যাপারটা হয়েছে। তাহলে এবার কি তরিকা কাজ করলো, অথবা আপনারা বাড়তি কি করলেন? তো সেক্ষেত্রে আসলে আগের তাহলে যে মেজারমেন্ট তারা নিয়েছিলেন সেক্ষেত্রে কোনো দুর্বলতা ছিল, এটা তিনি স্বীকার করছেন না। এক্ষেত্রে তিনি ক্রেডিটটা প্রার্থীদেরকে দিচ্ছেন। তাহলে এই নির্বাচনটা ভালো হলো, সেক্ষেত্রে প্লেয়াররা ভালো খেললো, তার যে ক্রেডিটটা রেফারিকে দেওয়ার মতন হয়ে যাচ্ছে, এটা নির্বাচন কমিশনের যুক্তিতেই বোঝা যাচ্ছে। তবে আইন প্রয়োগের ক্ষেত্রে এখানে নির্বাচন কমিশন যখন দেখছেন যে একটি জায়গায় আইনের ব্যত্যয় ঘটছে, সেখানে তারা শুধু মানে এটা ঠিক হচ্ছে না এরকম বলেই আইন অনুযায়ী করা হবে এরকম বলেই তারা চলে যাচ্ছেন বা পার পেয়ে গিয়েছেন। সরাসরি ক্ষেত্রে যে দুর্বলতা এই নির্বাচন কমিশনের ছিল, কোনো ঘটনা বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সে বিষয়টা সহযোগী হয়ে নির্বাচন কমিশন সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে খুবই অভাব ছিল তাদের। তাদের কাছে অভিযোগ আসেনি, পত্রপত্রিকায় বলছে ঢালাও মতামত, এরকম কথা বলে তারা তাদের গাটা বাঁচিয়েছেন, এরকম একটা বিষয় ছিল। আমরা নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের 2 প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলীয় যে সিদ্ধান্ত, হাইকমান্ডের সিদ্ধান্ত, সেটার প্রশংসা সবাই করছেন এবং তারা চমৎকার ক্লিন ইমেজের 2 জন প্রার্থীকে বাছাই করেছেন এবং এটি রাজনীতিতে নির্বাচনী মনোনয়নের ক্ষেত্রে একটা নতুন সূচনা হয়েছে বলে সবাই প্রশংসা করছেন। কিন্তু এই নির্বাচনে, বিগত নির্বাচনে 2011-তে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছিলেন শামীম ওসমান এবং বিএনপির মনোনয়ন পেয়েছিলেন, সেটাই দলীয় প্রতীকে হয়নি, কিন্তু সেখানে তাদের সমর্থন পেয়েছেন তৈমুর আলম খন্দকার বিএনপির পক্ষ থেকে। সেই 2 জন প্রার্থী এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি, বা তারা এই নির্বাচনটি তারা কিভাবে দেখেছেন তাদের একটু মতামত প্রতিক্রিয়া শুনে আসবো। দিনের বেলায় তারা কথা বলেছেন। আমেরিকার ইলেকশন নিয়েও হিলারি কথা তুলেছে, নারায়ণগঞ্জের এই ইলেকশন নিয়ে কেউ কথা তুলতে পারবে না। নারায়ণগঞ্জে প্রতিবারই কিন্তু শান্তিপূর্ণভাবে হয়, কিন্তু তার আগে এমনভাবে প্রচার করা হয় যে নারায়ণগঞ্জ শহরটাকেই আমার মনে হয় যে এখানে কুলুষিত করার একটা চেষ্টা করা হয়। আমি বিশ্বাস করি নৌকা মার্কা জয়লাভ করবে, সেই জন্য আমি নিজে ভোট দিয়ে এসেছি, ভোটারদের পালস বুঝতে পেরেছি। এই সরকার বিগত যতগুলি নির্বাচন করছে, হরিলুটের নির্বাচন, লুটপাটের নির্বাচন, ইঞ্জিনিয়ারিং নির্বাচন, এই নির্বাচনটা হয়েছে তার ব্যতিক্রম। এটা আমাদের আন্দোলন সংগ্রামের ফসল। জনগণ মনে করে খালেদা জিয়াকে সমর্থন করা দরকার বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য, এবং সেটার প্রতিফলন ইনশাল্লাহ ঘটবে। তাদের মতামত শুনলাম। এই সুযোগে আমরা কেন্দ্রীয় নেতারা, বিএনপি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা নির্বাচনের ফলাফল বা নির্বাচন পূর্ববর্তী বা পরবর্তী কি মতামত দিয়েছেন, প্রতিক্রিয়া দিয়েছেন, একটু শুনে আসতে চাই। আমার মনে হয় শান্তিপূর্ণ নির্বাচনে একটা নতুন রেকর্ড স্থাপন হয়েছে। অনেক উদ্বেগ, এসব কিন্তু জল্পনায় কল্পনায় ছিল, কিন্তু বাস্তবে সব কিছুই অমূলক, ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। এই নির্বাচন পরিচালনা নির্বাচন কমিশন স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের সক্ষমতা প্রমাণ করেছেন এবং সেজন্য নির্বাচন কমিশনকেও আমি অভিনন্দন জানাতে চাই। এই শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নারায়ণগঞ্জের জনগণকে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে, আমাদের পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। শুনলাম আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের কথা। বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। শুনবো তার প্রতিক্রিয়া। গণনা এবং ফলাফল
আমরা দেখব, দেখার পর সবকিছু বিশ্লেষণ করে, চুলচেরা বিশ্লেষণ করে তখন আমরা এর নিরপেক্ষতা, তারপরে এটা অবাধ সুষ্ঠু কতটুকু হয়েছে, এটার গভীরতা পর্যবেক্ষণ করে তারপরে আমরা আপনাদেরকে বলবো। সারাদিনে 2-4টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটের যে সুষ্ঠু হওয়ার যে আমরা পরিবেশ দেখেছি, তো এর আগেও বলেছি যে এর অন্তঃসলীলা প্রবাহ কি আছে সেটা আমরা এখনো জানি না, কারণ ফল পাল্টানো এবং ছিনিয়ে নেওয়ার যে ঘটনা, এটা তো আমরা এই সরকারের আমলে বহুবার আমরা দেখেছি। জি, বেশ কঠিন একটি শব্দ ব্যবহার করেছেন, অন্তঃসলীলা প্রবাহ। কি আশঙ্কা এটা হলো ফলাফলের আগে, ভোটের পরের? দেখুন, বাস্তব হচ্ছে ভোট শেষ হওয়ার মুহূর্ত পর্যন্ত দুই পক্ষই, দুই প্রধান প্রতিদ্বন্দ্বী, প্রবল প্রতিদ্বন্দ্বী পক্ষে এটাই সুষ্ঠু হয়েছে বলেছেন। এরপর আর অন্যরা কে কি বলল না বলল, আমরা 1991 সালের জাতীয় নির্বাচনে আজকে যিনি প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী, তাকে বলতে শুনেছি সূক্ষ্ম কারচুপি হয়েছিল। তো ওই সময়কার ওই বাক্যটি ধার করেই আজকে বিএনপির প্রার্থী সূক্ষ্ম গণনায় সূক্ষ্ম কিচ্ছু হয়েছে কিনা সেটা তাদের দলীয় ব্যাপার, তারা দেখবেন, সে তাদের অধিকার এবং তাদের কর্তব্য, সেটা তারা দেখবেন। কিন্তু এইখানে মোটামুটিভাবে মানুষ কি কি কারণে এটা এরকম রেজাল্ট হয়েছে আমরা আলোচনা করেছি। আমি এখানে বরং আমার ভাই ওবায়দুল কাদের যে কথা বলেছেন সেখানে আমি একটু আলাপ করতে চাই। ওনার সমস্ত বক্তব্যের মধ্যে একটা বাক্য আছে, যে বাক্যের মধ্যে তিনি বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, ধন্যবাদ দিয়েছেন নির্বাচন কমিশনকে, অন্যান্যদেরকেও দিয়েছেন। কারণ কি? কারণ নির্বাচন কমিশন তার কর্তৃত্ব পরায়ণ আচরণ করেছেন। অর্থাৎ নির্বাচন কমিশনের যে ক্ষমতা থাকে সেইটা যদি কর্তৃত্ব পরায়ণ, অর্থাৎ কর্তৃত্বটা ওই আইন অনুযায়ী করতে পারেন, তাহলে নির্বাচন হয়। এর অর্থ এইটার অর্থ আবার একই, যেই নির্বাচনগুলি প্রতারণামূলক, প্রহসনমূলক হয়েছে সেখানে নির্বাচন কমিশন কর্তৃত্ব করেন নাই। তারা সরকারি দল দিয়ে প্রভাবিত হয়েছিলেন, সরকারি দল তাদেরকে বাধ্য করেছিল বা প্রভাবিত করেছিল সে না করতে। ভবিষ্যৎ নির্বাচনগুলি কি হবে, ওনারা তো বলছেন যে এক্সাম্পল, এইটা নির্ভর করে শুধুমাত্র একটা ভালো নির্বাচন কমিশন না। আমি একটু, আপনি যদি আমাকে 1 মিনিট সময় দেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, এই যে নির্বাচন কমিশন ভবিষ্যতে কীরকম হবে, কাদের দিয়ে হবে, এটা নিয়ে একটা আয়োজন চলছে। স্বয়ং প্রেসিডেন্ট একটা উদ্যোগ নিয়েছেন, প্রধান বিরোধী দলগুলো তারা কথা বলেছে, প্রধানমন্ত্রী নিজে বলেছেন প্রেসিডেন্ট যা করবেন তিনি মেনে নেবেন। এখন প্রেসিডেন্টকে সাংবিধানিকভাবে দুটো বিষয়ে ছাড়া কোনো স্বাধীনতায় বাংলাদেশের রাষ্ট্রীয় সংবিধান দেয় না। নির্বাচন কমিশন কি হবে সেখানে যদি প্রেসিডেন্টের কিছু করতে হয়, সাংবিধানিক নিয়ম হচ্ছে আপনার প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তাকে করতে হবে। কেবল ওই যে চিফ জাস্টিস তৈরি করে এবং প্রধানমন্ত্রীর কে হলো সেটা নির্ধারণ করা ছাড়া তার কোনো স্বাধীনতা নাই। এটা যদি উনি সত্যি মিন করে থাকেন তাহলে তাকে চিঠি দিয়ে একটা পরামর্শ দেওয়া উচিত যে আপনি যা করবেন এটা মেনে নেবেন। আমি মনে করি না প্রধানমন্ত্রী চিঠি দিবেন, কারণ দলীয় রাজনীতি, ক্ষমতা রাজনীতি এটা ভয়াবহ জিনিস। ক্ষমতা অত্যন্ত প্রয়োজনীয় খারাপ জিনিস একটা। আর স্বাধীন নির্বাচন করাটা নির্ভর করে শুধুমাত্র ব্যক্তিত্ববান মর্যাদা সম্পন্ন কমিশনের মেম্বারদের উপর নয়। সেটা একটা অত্যন্ত প্রধান গুরুত্বপূর্ণ ব্যাপার। নির্বাচন কমিশন সঠিকভাবে নির্বাচন কমিশন তার কাজ করতে পারবে কি না সেটা নির্ভর করে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত নির্বাচন প্রক্রিয়ার মধ্যে নির্বাচন কমিশনের কর্তৃত্ব থাকে কি থাকে না। বর্তমান ব্যবস্থায়, গত 45 বছরের ব্যবস্থায় আইনি সাংবিধানিকভাবে সেই ব্যবস্থা নাই। কারণ কি, আপনি লক্ষ্য করুন, ডেপুটি কমিশনার এবং ইউএনও বা আগে যেটা টিএনও ছিল তারা কি থাকে, তারা থাকে প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার। যদি নির্বাচন কমিশন সর্বোচ্চ সংস্থা হয় নির্বাচনের জন্যে কেন্দ্রে, তাহলে কেন্দ্র থেকে সেই পরিধি পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশনার অফিস আছে, থানা নির্বাচন কমিশনার আছে, জেলা নির্বাচন কমিশনার আছে, বিভাগীয় লেভেলে আপনি জানেন ডেপুটি নির্বাচন কমিশনার আছে। তাদের ক্ষমতায়নটা আইন দিয়ে ওইটা করতে হবে। আপনি এটা কে না জানে, বাংলাদেশে এখন সরকার আসলেই প্রশাসনকে দলীয়করণ করে, কেউ বেশি কেউ কম, সবাই করেছে। তাহলে ডিসি, ইউএনও, টিএনও যারা থাকে
এগুলো অধিকাংশ শতকরা 90% যেই দল সরকারে থাকে সেই সরকারি দলে থাকে। যাদেরকে তারা সন্দেহ করে তাদেরকে 700, 800, 1200 কী করে রাখে যেন এটাকে হলো ওয়েস্টে করে রাখে। তাহলে আগামী যে নির্বাচন হবে, জাতীয় নির্বাচন, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে প্রশাসন থাকবে তারা যদি রিটার্নিং অফিসার হয়, ওকে, এইখানে যদি আপনি 5 জন বা 3 জন খুব ব্যক্তিত্ববান লোকও দেন, ফিল্ড লেভেলে এটা নিয়ন্ত্রণ করবে কে? তাহলে আমার জেলা নির্বাচন অফিসার কী জন্য আছে, থানা নির্বাচন অফিসার কী জন্য আছে? তাহলে ঢাকায় যেমন, আপনি জাস্ট আর আধা মিনিট আমাকে দেন, ঢাকায় যেমন নির্বাচন কমিশনের অধীনে কেন্দ্রীয় প্রশাসন থাকবার কথা প্রত্যেকটা স্তরে স্তরে, তাহলে নির্বাচন কর্মকর্তা যারা আছে নির্বাচন কমিশনের, তাদেরকে এমনভাবে এমপাওয়ার করতে হবে, লজিস্টিক সাপোর্টস ডিসির কাছে থাকবে না জেলা নির্বাচন কমিশন থাকবে, কে বেশি পাওয়ারফুল সেইটা ঠিক করতে হবে। আর নির্বাচনী আইনটা, অর্থাৎ রিটার্নিং অফিসার হবে নির্বাচন কমিশনের স্থানীয় অফিসার, এবং ডিসি যাতে তার অধীনে থাকে, সেই অধীনে থাকবার জন্য 2টা কাজ করা দরকার। ডিসিকে যেই পরীক্ষা দিয়ে ওইখানে ডিসি হইতে হয়, এইখানেও তাহলে বিসিএস করে এসে তাকে সেই রকমভাবে প্রদান করতে হবে, ওইরকম কম্পিটেন্ট অফিসার নিতে হবে, তার 8 দিনে ফান্ডস দিতে হবে, তার দিনে গাড়ি বন্দুক এগুলি ওই সময় তো নিতে হবে। আসল সমস্যাটা হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত নির্বাচন কমিশন, রাষ্ট্রের যে নির্বাহী বিভাগ, তার প্রতিটা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ইউনিটগুলির মধ্যে কর্তৃত্ব পরায়ণ কিনা তার উপর নির্ভর করে। ওই রিফর্মসটা হচ্ছে সবচেয়ে জরুরি। দিলীপ কুমার সরকার, একটি বিষয় একটা মনোযোগ আকর্ষণ করতে চাই। দিনের বেলা তো আমরা একটা অনুষ্ঠানে এই প্রসঙ্গটি এসছে যে প্রসঙ্গক্রমে, সেটি হচ্ছে যে এই নির্বাচনের জন্য মানে কৃতিত্বর প্রসঙ্গটি আমি আপনার জিজ্ঞেস করেছিলাম, যে এই প্রশ্নটা এই যে এখন যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, যেমন নির্বাচন কমিশন পুনর্গঠনের আলোচনা সংলাপ রাষ্ট্রপতি ডেকেছেন, তারপরে এই প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে একটা সিদ্ধান্ত দলীয়, বিশেষ করে আওয়ামী লীগের ক্ষেত্রে আপনি দেখুন, প্রধানমন্ত্রী তার কাউন্সিলে, আওয়ামী লীগের দলীয় যে কাউন্সিল হয়েছে সেখানে বলেছেন যে কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন তারা চান না, একটা নতুন নির্বাচনের জন্য দলের নেতাকর্মীদেরকে কাজ করার জন্য তিনি একটা দিক নির্দেশনাও দিয়েছেন। নতুন জেনারেল সেক্রেটারি হয়েছে, রাষ্ট্রপতি সংলাপ শুরু করেছেন, আইবির মতো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে ডিসপাইট অফ হ্যাভিং দি রেকমেন্ডেশন ফ্রম দি গ্রাসরুট লেভেল, তাই না? এগুলো একটা পজিটিভ ইঙ্গিত বহন করে কিনা আগামী দিনে নির্বাচনের প্রক্রিয়ার ক্ষেত্রে, সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া? না, প্রথমত ওই নির্বাচন কমিশন নিয়োগের যে প্রশ্নটা, এটা ইতোমধ্যেই মহামান্য রাষ্ট্রপতি এটা উদ্যোগ নিয়েছেন বিভিন্ন, সেই উদ্যোগটা তো ঠিকই আছে, কিন্তু প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল ছাড়া এই ধরনের উদ্যোগ নেওয়া এই বাস্তবতা, এটা তো আমরা আলোচনা হচ্ছে। আমরা অক্টোবর মাসে একটা এই ইস্যুতে একটা গোল টেবিল বৈঠক করেছিলাম। সেখানে কিন্তু একটা প্রশ্ন এসেছে যে যেহেতু আমাদের সংবিধানে বলা আছে যে একটা নির্বাচন কমিশন নিয়োগের জন্য আইন করা দরকার, স্বাধীনতার 45 বছর পরেও এখন পর্যন্ত সেটা হয়নি। আমরা সেখানে সে দাবিটাও তুলেছি যে আইন করে যেন সেটা করা হয়, এবং এমন একটা প্রক্রিয়া যাতে করা হয় যাতে করে এখানে ভালো মানুষরা, আমরা যে প্রস্তাবগুলো করেছি যে আইনের মধ্যে অন্তত থাকবে যে কোন যোগ্যতার মানুষরা। আমি এখানে আপনাকে রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছার প্রসঙ্গটি একটু আলোকপাত করতে বলছি, এখানে সদিচ্ছার কোনো প্রতিফলন আপনি দেখছেন কিনা? হ্যাঁ, এটা 2 ধরনের মানে হয়েছে। এই মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, কেউ এরকম মানে এটার অন্য ব্যাখ্যাও করেছেন যে প্রশ্নবিদ্ধ নির্বাচন কোনো করতে চায় না বা বিতর্কিত নির্বাচন করতে চায় না। কেউ অতীতের দিকে নির্দেশ করেছেন যে মানে অতীতে এরকম হয়েছে কিনা। আর একটা হলো যে এই কথাটা উনি বলেছেন, আমরা মনে করতে পারি যে নারায়ণগঞ্জের যে ইলেকশনের যে ইয়েটা হয়তো এই কারণেও সেখান থেকে সুফল এসেছে। আর প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে আমাদের দিক থেকে সুশাসনের জন্য নাগরিক সুজনের দিক থেকে আমরা অনেক আগে থেকে একটা সংস্কার প্রস্তাবে যেটা বলেছিলাম যে প্রার্থী মনোনয়নটা যেন কেন্দ্র থেকে এটা ডিসিশনটা যেন না হয়। এটা যদি জাতীয় সংসদ নির্বাচন হয়, ওই কনস্টিটিউয়েন্সির ওই দলের নেতাকর্মীরা বসে তারাই ঠিক করবে ওখানে প্রার্থী। নারায়ণগঞ্জে সেটা হয়েছিল, হ্যাঁ নারায়ণগঞ্জে হয়েছে, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে ওটা হয়নি। এবং মানে এটা যদি হয় একেবারে, এবং এটা যদি আরপিওতেও ঢুকে যায়, নির্বাচনী আইনেও যদি ঢুকে যায় যে, এবং
প্রত্যেক দলের প্রত্যেক স্তরের কমিটির তালিকা যদি এখানে থাকে, তার মানে ওটাই ভোটার তালিকা, এবং প্রত্যেক জায়গা থেকে যদি মনোনয়নটা, এই প্রক্রিয়াটা যদি আমরা শুরু করতে পারি, তবে হয়তো এক সময় গিয়ে এটা, আর না হলে কি হয়, আমরা ইউপি নির্বাচনের সময় তো দেখেছি যে মনোনয়ন বাণিজ্য কাকে বলে এবং কিভাবে সারা দেশে এটা হয়েছে, এবং মানে যে কারণে আমরা দায়ী করেছিলাম যে দলভিত্তিক নির্বাচন করলে এরকম হবে, এই কথাগুলো বলেছিলাম। জনাব সোহরাব হাসান শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা একটা ইতিবাচক সূচনা, মানে শীর্ষ রাজনৈতিক যে দুটো দল আছে তাদের দৃষ্টিভঙ্গি দিক থেকে এই সূচনাটা সামনের দিকে আর কোনো ভালো ফল দেবে বলে আপনি মনে করেন? না, আমরা তো ইতিবাচকভাবেই দেখতে চাই। এই কারণে যে আমি প্রধানমন্ত্রীর প্রসঙ্গটা তুলেছি, এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব দলীয় মনোনয়নের ক্ষেত্রে পুরনো যে প্রার্থী তাকে না দিয়ে নতুন একজন প্রার্থী বাছাই করে নিয়েছেন, পুরো প্রক্রিয়াটা একটা নতুন সূচনা দিচ্ছে কিনা? না, পুরো প্রক্রিয়াটার মধ্যে একটি সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটেছে। এবার নির্বাচনে মনোনয়ন দেওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত নির্বাচনী পরিবেশ এবং ভোট গ্রহণ ফলাফল। এখন কথা হচ্ছে যে সেটি কি দৃষ্টান্ত হিসেবে থাকবে, না সেটি সাধারণ নিয়ম হবে? আমরা চাই একটি সাধারণ নিয়ম হবে নির্বাচনে। সিটি কর্পোরেশন নির্বাচন হোক, স্থানীয় সরকারের অন্য কোনো সংস্থা হোক, অথবা জাতীয় নির্বাচন। এখন আপনি যে প্রশ্নটি তুলেছেন সেটা সম্ভবত জাতীয় নির্বাচন নিয়ে। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আরও 2 বছর পরে। সামনে এসেছে আমাদের যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে নির্বাচন কমিশন গঠন। এটি নিয়ে একটি আলোচনা শুরু হয়েছে। আলোচনা হলে আমরা ধরে নিলাম যে একটি সরকারি দল, বিরোধী দল বা রাজনৈতিক দলগুলোর মধ্যে মোটামুটি মতৈক্যের ভিত্তিতে একটি নির্বাচন কমিশনও গঠন করা হলো। পরবর্তীকালে সেই কমিশন কিভাবে কাজ করবে সেক্ষেত্রেও আমি মনে করি রাজনৈতিক নেতৃত্বের মধ্যে একটি সমঝোতার পরিবেশ থাকা উচিত। নারায়ণগঞ্জে যে নির্বাচনটি ভালো হয়েছে সেখানে কিন্তু যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে একটি পারস্পরিক আস্থার বিষয়টি ছিল, এবং সেখানে অস্থিরতাটা ছিল না। এ কারণে যেটি বন্ধু নুরুল কবিরও বললেন যে সরকার হয়তো ভেবেছে যে তার দলের প্রার্থীর গুণেই জিতে যাবেন, সুতরাং সেখানে হস্তক্ষেপ করার দরকার নেই। কিন্তু যেখানে জিতে যাবেন না মনে করেন, সেখানে যদি হস্তক্ষেপ করেন তখন কিন্তু নির্বাচনটি ভালো হবে না, বা নির্বাচনী প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ হবে। এখন আমরা চাই যে 45 বছর হলো এই নির্বাচন নিয়ে, নির্বাচন কমিশন, নির্বাচন পদ্ধতি কী হবে, একবার তত্ত্বাবধায়ক সরকার, আমরা পারস্পরিক আস্থা রাখতে পারলাম না বলে তত্ত্বাবধায়ক সরকার করলাম, আবার সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলো। তাহলে কি হবে? এখন সবাই ভরসা করে যে নির্বাচন কমিশন করবে। তাহলে নির্বাচন কমিশন যদি একটি সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন করতে হয়, সেক্ষেত্রে প্রশাসনের সক্রিয় সহযোগিতা প্রয়োজন হবে। সক্রিয় সহযোগিতা ওইটুকুই যে তারা হস্তক্ষেপ করবে না। রাজনৈতিক ক্ষমতাসীনদের জন্য কিন্তু সেই বার্তাটি থাকা উচিত, উপলব্ধিটি থাকা উচিত। সেটি যে থাকে খুব ভালো, কিন্তু না হলে কিন্তু এই নির্বাচন, এবং নির্বাচনও কিন্তু একটু চূড়ান্ত কথা নয়। নির্বাচন হলো, আমরা ভালো প্রার্থীকেই বা যে দলকে ভোট দিল মানুষ সেই দলই ক্ষমতায় আসলো, তারপর কি করবে? তারপর তারা কি গণতন্ত্র সম্মতভাবে দেশ পরিচালনা করবে? করলে কিন্তু আস্থাটি বাড়বে, পারস্পরিক সমঝোতা, একটা আস্থার পরিবেশ তৈরি হবে। কিন্তু যদি না হয় তখনই বৈরিতা দেখা দেবে, তখনই পারস্পরিক ছোড়াছুরি শুরু হবে, এবং রাজনীতিটা তখন মাঠে চলে যাবে। ওকে, ধন্যবাদ জনাব সোহরাব হাসান। কইবা আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আপনার যদি ফাইনাল কোনো কমেন্টস থাকে ওভারঅল সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যে বলছেন এটা খুব ভালো কথা, যে আমরা কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না। এইটা একটা উপলব্ধি যদি তার হয়ে থাকে, হ্যাঁ, তাহলে নাগরিক হিসেবে আমি খুব খুশি হব। কারণ হচ্ছে যে তিনি যেই নির্বাচনের কে অবলম্বন করে প্রধানমন্ত্রীর পদে আছেন, ওইটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের থেকেও খারাপ, কারণ ওটা নির্বাচনই হয় নাই। উনি নিজে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নিশ্চয়ই জানেন এবং উপলব্ধি করেন যে একটা দুর্বল বিরোধী দলের আন্দোলন সংগ্রামহীনতা কেন্দ্র করে ক্ষমতায় টিকে থাকা যায়, কিন্তু একটা স্বাধীন দেশের প্রায় অনির্বাচিত একটা সরকার সারা পৃথিবীতে মর্যাদা লাভ করে না, এবং প্রকৃতভাবে ম্যান্ডেট না পেলে একটা সরকার দুর্বল থাকে, তাকে অনেক বিদেশি সরকারের কাছে কনসেশন দিতে হয় একজন
আমি বিশ্বাস করতে চাই তিনি একজন দেশপ্রেমিক নাগরিক, সেইটা তিনি উপলব্ধি করতে পেরেছেন। একই ঘটনা বারবার 5ই জানুয়ারির ইলেকশন বা ইলেকট্রাল ফার্স দিয়ে দ্বিতীয়বার একটা দেশে হবে না, এটা আওয়ামী লীগের উপলব্ধি করা দরকার। সেই দিক থেকে আসলেই বাংলাদেশের মানিজ্যতের জন্যে, আমাদের অধিকারের জন্যে প্রশ্নবিদ্ধ নির্বাচন এড়ানোর জন্যে বাকি ব্যবস্থা গ্রহণ করার সংশ্লিষ্ট সকল পক্ষের একটা কর্তব্য আছে। সেই কর্তব্যে ফেল করলে যারাই করবেন তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবেন। আমার শেষ কথা প্রথমত যে আমি মানে সেলিনা হায়াৎ আইভীকে অভিনন্দন জানাতে চাই একটা কথার জন্য। উনি বলেছেন যে কালকে সকালে উনি সাখাওয়াত সাহেব খানের বাসায় যাবেন এবং উনি ঘোষণা করেছেন যে ওনাকে সাথে নিয়েই তিনি নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করতে চান। আমি সাখাওয়াত সাহেবকে অনুরোধ করব যে আমরা সুজন 17 তারিখে 7 মেয়র প্রার্থীকে এক মঞ্চে এনেছিলাম। ওনারা লিখিতভাবে কমিটমেন্ট করেছেন, হাত ধরে কমিটমেন্ট অঙ্গীকার করেছেন যে গণরায় মাথা পেতে নেবেন। 7 জনই এটা অঙ্গীকার করেছেন। এটা যেন কথাটা যেন উনি রাখেন এবং যিনি জয়ী হবেন ওনারা বলেছেন, সবাই অঙ্গীকার করেছেন যিনি জয়ী হবেন গণতান্ত্রিক পদ্ধতিতে সব কাউন্সিলরদের নিয়ে এই সিটি কর্পোরেশন পরিচালনা করবেন, সেটা যেন করেন। ধন্যবাদ আপনার জনাব দিলীপ কুমার সরকার, কেন্দ্রীয় সমন্বয়কারী সুজন স্টুডিওতে আসার জন্য। জনাব নুরুল কবির আপনাকেও ধন্যবাদ। আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের অন্য স্টুডিওতে উপস্থিত 2 অতিথি জনাব সৌরভ হাসান এবং আমার সহকর্মী হাসান মাহমুদ, এবং বার্তা কক্ষে থেকে যোগ দিয়েছেন আরাফাত সিদ্দিক, আপনাকেও ধন্যবাদ। এবং নারায়ণগঞ্জে আমার সহকর্মী গভীর রাতে অবস্থান করছেন এবং সেখান থেকে কথা বলেছেন শফিক শাহিন, আমাদের বিশেষ প্রতিনিধি। ধন্যবাদ আপনাকেও। এই নগর নেতা এই অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ। ধন্যবাদ আপনাদের সবাইকেও। প্রিয় দর্শক, দেখা হবে পরের অনুষ্ঠানে এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এবং আমরা নতুন মেয়রের শুভকামনা করছি এবং যে পরাজিত মেয়র তারও শুভকামনা করছি। একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে নারায়ণগঞ্জে এবং নারায়ণগঞ্জবাসী এই নির্বাচনের সুফল পাবেন সে আশাবাদ রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান।